ওকে, সো অনেকেই প্রবাবলি ব্যাপারটা এখনো বুঝতে পারো নাই, তাদের জন্য আমি আরেকবার রিপিট করি জিনিসটা। তাহলে অর্ডার বাই এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি যদি শুধুমাত্র একটা দেই, আমি যদি শুধুমাত্র নেম দেই, অর্ডার বাই নেম, তাহলে সে আমাকে কিভাবে জিনিসগুলো দেখাবে? আমরা নামগুলোতে সবার আগে দেখবো এ দিয়ে শুরু হচ্ছে কারা, এইটা এইটা এইটা। এরপর এরপরে কি আছে, এটার জন্য বি, এটার জন্য বি, এটার জন্য বি, তিনটাই সেম। এরপরে কি আছে, এটার জন্য সি, এটার জন্য সি, এটার জন্য সি, তিনটাও সেম। তার মানে এই তিনটা সবার আগে থাকবে। এখন টেবিলে যেভাবে আছে সেভাবেই রাখবে। সে সবার আগে দিবে হচ্ছে এইটা, ওয়ান এ বি সি। আচ্ছা দাঁড়াও, আমি এটাকে এভাবে না লিখে আমার মতে টাইপ করলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে সে এখন যেভাবে আউটপুট দেখাবে সেটা হচ্ছে ওয়ান এ বি সি 10 2। কেন ওয়ানের পরে কেন টু? কারণ টেবিলে এভাবে আছে। ওয়ানের পরে টু কারণ টেবিলে এভাবে আছে, এবিসি 10। এরপরে কে আসার কথা? এই এবিসি আসার কথা 12। এবিসি 12। দেখো, যদি এই 12টা 2 তেও থাকতো তারপরেও কিন্তু এই 2টা আগেই হইতো। যদি এটা 10 থাকতো, এটা 12 থাকতো, তারপরে এটা আগে হইতো। কেন? কারণ আমাকে আর কিছু বলা নেই, আমাকে জাস্ট নেমের ব্যাপারে বলা আছে। এরপর টেবিলে যেভাবে আছে ওভাবে। নেক্সট আসি আমরা। এবার যদি আমি বলতাম যে অর্ডার বাই নেম কমা ক্লাস, এবার সে যদি নেম ম্যাচ না করতে পারে তাহলে, মানে সরি, নেমে যদি বড় ছোট খুঁজে না পায় তাহলে সে ক্লাসে যাবে। দেখো এবিসি, এবার জিনিসটা কিভাবে আসবে চিন্তা করো। এবার আমরা সবার আগে দেখতে পাচ্ছি এবিসি এবিসি এবিসি, তিনটা নেম এবিসি দিয়ে শুরু হচ্ছে। আমি এবার কি করব? ক্লাসে যাব। এই তিনটার মধ্যে কার ক্লাস ছোট? আমি দেখতে পাচ্ছি এই দুইটার ক্লাস সেম, এটার ক্লাস 12, তার মানে এই দুটো আগে আসবে। এবার এই দুটাকে টেবিলে যেভাবে আছে ওভাবে দেখা হবে। তার মানে আমার আউটপুটটা কিন্তু এক্স্যাক্টলি আগের মতোই হবে। এই যে এইটাই আবার আউটপুট হবে, ওয়ান এবিসি এবিসি, এই দুটার ক্লাস সেম, এজন্য এই দুটা টেবিলের মতো যেখানে যে সিরিয়ালে আছে এই সিরিয়ালই। এটা লাস্টে কেন এবার? এটা লাস্টে কারণ 12 10-এর চাইতে বড়। আমি যদি এখানে ক্লাস ডিইএসসি এরকম করে লিখতাম, ক্লাস ডিসেন্ডিং, তাহলে 12 সবার আগে আসতো। তখন জিনিসটা হইতো এরকম, তখন এটা সবার আগে চলে যেত। কেন? কারণ এবিসি তে সমান পাওয়ার পর সে ক্লাসে যেয়ে দেখবে কোন ক্লাসটা সবচেয়ে বড়। এখন সে ক্লাসে যেয়ে দেখতেছে কোন ক্লাসটা সবচাইতে বড়। যেই ক্লাসটা সবচাইতে বড় সে সেই ক্লাসটাকে সবার আগে রাখবে। এরপর তারপরটা, এরপর হচ্ছে টেবিলে যেরকম আছে ওরকম, কারণ এরপরে তো আর বড় ছোট পাচ্ছে না। এজন্য এখানে সবার আগে 12 থাকতো। কেন? আবারও বলতেছি, কারণ এবিসি এবিসি এবিসি, তিনটারই এবিসি, তিনটারই যেহেতু এবিসি, এবার আমরা ক্লাস ম্যাচ করব। ক্লাস কিভাবে ম্যাচ করব? ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট। ক্লাস সবচেয়ে বড় এইটার, এজন্য সে সবার আগে আসবে। এরপর এইটা এবং এইটা, এইটা এবং এইটা এইভাবে। কেন? টেবিলে এইভাবে আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার যদি আমি বলতাম যে অর্ডার বাই আই ক্লাস ডিসেন্ডিং, এরপরে হচ্ছে আইডি। এবার যদি সে ক্লাসেও ম্যাচ না করতে পারে সে আইডিতে যাবে। আচ্ছা, আমরা 4টা দেই নাই, 4 হচ্ছে ডিইএফ। 4 সবসময় একদম লাস্টে হবে। কেন? কারণ নাম দিয়ে ম্যাচ করলেই 4 সবার লাস্টে চলে যায়, এজন্য ওর ব্যাপারে আর কিছু নাই। না, এটা হচ্ছে 11। আচ্ছা, গেল। সো এটা হচ্ছে, এবার যদি আমি আইডি দেই তাহলে কি হবে দেখো। এবার দেখো সবার আগে সে নাম দিয়ে ম্যাচ করাইলো, এই তিনটা নাম দিয়ে একসাথে দেখো সবার সামনে থাকার কথা। এবার এরপর সে ক্লাস দিয়ে ম্যাচ করাইলো। ক্লাস যদি ডিসেন্ডিং দেওয়া হয় সবার আগে 12 থাকবে, তারপর 10 দুইটা। এখন 10 দুইটা আগে আছে। এবার 10 দুইটাকে ম্যাচ করার জন্য সে কি করবে? আইডি ব্যবহার করবে। যার আইডি ছোট সে আগে আসবে, এই জন্য 1 আগে আসলো। যার আইডি বড় সে পরে যাবে, এই জন্য 2 পরে আসবে। আমি যদি এটা ডিসেন্ডিং দিতাম, ডিইএসসি ডিসেন্ডিং যদি আমি দিতাম, তার মানে আইডি যারটা ছোট সে আগে পরে আসবে, যারটা বড় সে আগে আসবে। তখন এই দুইটা কলাম ওলট পালট হয়ে যেত। তখন আইডি ম্যাচ করানোর সময় যার আইডি বড় সে উপরে চলে যেত, যার আইডি ছোট সে নিচে চলে আসতো। তাহলে এই যে কোয়েরিটা আছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। অর্ডার বাই নেম, তার মানে আমরা সবার আগে নাম ম্যাচ করে যাদের নাম সেম তাদেরকে আগে একসাথে আনবো। দেখো এই তিনটা সবার নাম সেম, এবিসি এবিসি এবিসি। যদি এখানে কোনো এবি ডি থাকতো তাহলে সেই এবিসির পরেই আসতো, এই যেরকম ডিএফ টা এবিসির পরে আসতেছে। এরপর তিনটা এবিসি সেম। এবার আমরা কি করব? ক্লাসে যাব।
দেখবো ক্লাস কার সবচেয়ে ছোট। ক্লাস সবচেয়ে ছোট হচ্ছে 12, সরি ক্লাস কার সবচেয়ে বড়, যেহেতু ডিসেন্ডিং বলছে, ক্লাস সবচেয়ে বড় হচ্ছে 12, এই দুটার ক্লাস সমান। এই দুটার ক্লাস যেহেতু সমান, তাই আমি আইডি তে যাবো, আইডি ডিসেন্ডিং, যার আইডি সবচেয়ে বড় সে সবার আগে আসবে। এই যে আইডি 2 সবচেয়ে বড়, সে সবার আগে আসছে, এরপর লাস্টে 1। সবাই কি বুঝতে পারছে নাকি আমি আরেকবার রিপিট করব ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। ভেরি গুড। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। সর্টিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় না সর্টিং নিয়ে কারো এখন কোনো কোয়েশ্চেন থাকবে। আমরা চলে যাই হচ্ছে ইন্ডেক্সিং এ। আচ্ছা, তাহলে ইন্ডেক্সিং জিনিসটা কি? তোমরা কেউ কি কখনো ডিকশনারি ব্যবহার করছো? বই যে ডিকশনারি গুলো থাকে অনলাইনেরটা না, হাতে খুঁজে যে বই থেকে ডিকশনারিতে অর্থ বের করা লাগে, এরকম কি কেউ কখনো করছো? জি ভাই, আগে অনেক আগে করতাম অনেক এটা। ছোটবেলায় করার কথা। আচ্ছা, ডিকশনারিতে এত এত শব্দ থাকে, আমরা শব্দগুলো খুঁজে বের করি কিভাবে বলতো? তার সাথে অ্যালফাবেটিক ওয়াইজ আর কি। এক্স্যাক্টলি, আমাদের অ্যালফাবেট ওয়াইজ দেয়া থাকে। সবার আগে এ এর শব্দগুলো থাকে, এরপর বি এর শব্দগুলো থাকে, এবং এ শব্দগুলো যে জাস্ট এইভাবে থাকে তাই না, এর শব্দগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এরপর এ যেগুলোতে আছে এগুলো একসাথে থাকে, এরপর এরপর বি, এরপর সি। যদি এরপর সি অনেকগুলো থাকে তাহলে এরপর সি এরপর যাদের এ, এরপর সি এরপর যাদের বি, এরকম মানে সুন্দরভাবে সবকিছু সাজানো থাকে। এটা কিন্তু অনেকটা সর্টিং এর মতো, তোমরা দেখতে পাচ্ছ। বাট সর্টিং এর সাথে ইন্ডেক্সিং এর পার্থক্যটা তোমাদের একটু বুঝতে হবে। সর্টিং এ আমরা মেইন টেবিলে কোনো চেঞ্জ করতেছি না। আমরা যখন কোয়েরি রান করতেছি, অর্থাৎ যখন সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট দেওয়ার সময় আমরা নিজেদের মতো করে সাজায় নিচ্ছি। এটা মেইন টেবিলে কোনো চেঞ্জ করে না, এবং এটা আমাদের প্রত্যেকবার যখন কোয়েরি রান করি তখন করতে হয়। আমরা যতবার কোয়েরিটা রান করব ততবার আমাদের করতে হবে। আমি যদি কোনো নতুন ডেটা এখানে অ্যাড করি, এতে আমাদের এই সর্টিং এর কোনো চেঞ্জ হবে না, আমাকে আবার সর্ট করতে হবে। তাহলে আবারও বলি, আমি সর্টিং এ কি কি করতে হচ্ছে, আমরা টেবিলে কোনো চেঞ্জ করতেছি না, আমরা নতুন কোনো কিছু তৈরি করতেছি না, আমরা টেবিল থেকেই জাস্ট সাজায় নিচ্ছি। এবং নতুন কোনো ফাইল যখন অ্যাড করা হয় তখন আমাদের আবার সর্ট করতে হবে। নতুন কোনো রেকর্ড যদি অ্যাড করা হয় আর কি, ফাইল না, রেকর্ড যদি কোনোটা অ্যাড করা হয় আমাদের আবার সর্ট করতে হবে। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে মোর পার্মানেন্ট জিনিস। এখন ধরো আমাদের একটা টেবিল আছে, আমি হচ্ছে একটা টেবিল, এই টেবিলটার কথাই চিন্তা করি, এই টেবিলটাকে আমি এখন একটু চেঞ্জ করি। আমি আহা এই টেবিলটাকে একটু চেঞ্জ করব, নামগুলো চেঞ্জ করব, নামগুলো দিব অ্যালেস, এই লয়, ব্র্যাড, ব্রায়ান, আরো অনেক দেয়া যায়। বাট এটা দিয়ে তোমাদেরকে আমি একটু ইন্ডেক্সিং জিনিসটা বুঝাবো। ইন্ডেক্সিং আমরা যখন করি তখন এই যে এরকম করে জাস্ট অর্ডার বাই দিয়ে করি না। ইন্ডেক্সিং একটা টেবিলে জাস্ট একবার করতে হয়, একবার করলেই হয়, আর করা লাগে না কখনো। আমাদের প্রত্যেকবার এই জিনিসটা করতে হবে না। আমরা একটা বা দুইটা কলামের সাপেক্ষে যে এইরকম যেরকম করতেছি এইভাবে করে ইন্ডেক্সিং করতে পারি। সর্টিং আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এই যে অর্ডার বাই এর যে সিকোয়েন্স গুলো আছে, নেম, ক্লাস, ডিসেন্ডিং, এই ব্যাপারগুলো সেম। বাট ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে যে ডিকশনারিতে যে জিনিসটা করা হয় ওইটার মতো। আমরা পার্মানেন্টলি একটা আলাদা টেবিল বানাবো, আমরা পার্মানেন্টলি একটা আলাদা টেবিল বানাবো, যেই টেবিলে আমরা ইন্ডেক্সিংটা করব। ইন্ডেক্সিংটা কিভাবে করব? সর্টিংটা যেভাবে করা হয় ওইভাবেই। মানে আলাদা একটা টেবিল বানানো হবে, যে টেবিলে আমরা ধরো ইন্ডেক্সিং বাই হচ্ছে এই যে এই অ্যালগরিদম অনুযায়ী আমরা ইন্ডেক্স করব হচ্ছে নাম দিয়ে, তারপরে ক্লাস ডিসেন্ডিং, তারপরে আইডি ডিসেন্ডিং। তাহলে সর্টিং এ যেভাবে আছে আলটিমেটলি কিন্তু এখানে সাজানোটা ওইভাবেই হবে। সো আমি যদি আগের টেবিলটা রাখতাম, অ্যাকচুয়ালি ধরো আমি আগের টেবিলটা তাহলে ফেরত আনি। হ্যাঁ, আমি আগের টেবিলটা ফেরত আনি। এবার আমরা যদি ইন্ডেক্সিংটা করি, ইন্ডেক্সিং করার পর কি হবে, আমার টেবিলটা কিন্তু এক্স্যাক্টলি এরকমই হয়ে যাবে, নতুন যে টেবিলটা। এখন এইখানে তার মানে কি, যখন আমি ইন্ডেক্সিং করব আমি আলাদা আরেকটা টেবিল ক্রিয়েট করে ফেলতেছি এরকম। কোয়েশ্চেন হচ্ছে যে এরকম একটা টেবিল ক্রিয়েট করে আমার লাভ কি? লাভ হচ্ছে যে ধরো আমার অনেক নাম টাম খোঁজা লাগে,
ডিকশনারিতে যেরকম নাম খোঁজা অনেক সহজ, এখন আমার জন্য এই টেবিল থেকে যে কোনো ডেটা খুঁজতে অনেক কম টাইম লাগে, কারণ সবগুলো এবিসি একসাথে। এখন ধরো আমার কারো কারো নাম হচ্ছে এবিসি, আমরা জানি কার কার নাম এবিসি, কারো নাম হচ্ছে এবিসি, তাহলে আমার দেখো সবগুলো এবিসি নাম একসাথে আছে না, তাই আমি জাস্ট এই জায়গা থেকে খুঁজে পেতে আমার খুব একটা সমস্যা হবে না। তার মানে যখন আমরা ইন্ডেক্সিং করি আমরা খোঁজার সুবিধার জন্য করি, এবং ইন্ডেক্সিং একটা টেবিলে একবারই করতে হয়। আমি আগের এক্সাম্পলটাতে যদি ফেরত যাই, হ্যাঁ আমি যদি আগের এক্সাম্পলটাতে ফেরত যাই, আমি যদি নামটা আরেকবার চেঞ্জ করে দেই ওই আগের মতো, সেটা একটু করে দিতে পারি। Alice and then Aloy, ব্র্যাড আর ব্রায়ান, চারটা নাম ধরো আমি দিলাম। এবার এদেরকে যদি আমি নেইমের সাপেক্ষে ইন্ডেক্সিং করি, আমি জাস্ট শুধু নেইমের সাপেক্ষে আপাতত ধরো ইন্ডেক্সিং করতেছি, আমার এত ইনডেপথ দরকার নেই ইন্ডেক্সিং এর ব্যাপারে। সর্টিং যেহেতু বুঝতে পারছো, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ওই সিকোয়েন্স গুলো সেমই। আমি ধরো নামের সাপেক্ষে ইন্ডেক্সিং করতেছি, তাহলে কি হবে চেক করি একটু কি হবে। সো নতুন একটা টেবিল আমরা আঁকি, তাহলে অ্যালেস আর এলয় দুজনের মধ্যে কে আগে আসবে? অ্যালেস আর এলয়ের মধ্যে অবশ্যই অ্যালিসই আগে আসবে, কারণ আই আগে হয় ও পরে হয়। তারপরে ব্র্যাড আর ব্রায়ানের মধ্যে কে আগে আসবে? ব্র্যাডই আগে আসবে, ব্রায়ানই পরে আসবে। মানে টেবিলটা বেসিক্যালি যেরকম আছে ওরকমই থাকবে। যদি আমি ব্রায়ান উপরে দিতাম তাহলে ব্র্যাডটা উপরে চলে আসতো, ব্রায়ানটা নিচে চলে আসতো, এরকমই আর কি। মানে বেসিক্যালি টেবিলটা এরকমই থাকবে, যেরকম আছে এরকমই থাকবে। এখন ধরো আমি একটা নতুন ডেটা অ্যাড করলাম, আমি একটা নতুন কলাম অ্যাড করলাম। এটাকে আমি একটু চেঞ্জ করে, ধরো আমার ইন্ডেক্সের ফাইলটা হচ্ছে এমন, অ্যালিস, এলয়, ব্র্যাড, ব্রায়ান। তাহলে 10, 10, 11, 12 আর হচ্ছে 1, 3, 4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ইন্ডেক্স টেবিল। এখন ধরো আমি এখানে আরেকটা ডেটা অ্যাড করলাম, ধরো ভাই আমি আপনি কি নিচে একটু আগে কথা বলছেন? হ্যাঁ অনেক কিছুই তো বললাম, শুনতে পাও নাই? না ভাই লাস্টে তো কিছুক্ষণ শুনতে পাইলাম না, কোন আমারই পার্টটা, কি কোন সমস্যা পার্টটা? নাকি? আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছিলা? অমিত, ইথিকা, তোমরা কি শুনতে পাচ্ছিলা? আচ্ছা ঠিক আছে, তাহলে মনে জি হয় ভাইয়া তোমার নেটেই পাচ্ছিলাম সমস্যা। তো। তাহলে তোমার নেটেই সমস্যা। আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করি। আমি জাস্ট এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে বললাম যে এটার যদি আমি একটা ইন্ডেক্সের টেবিল বানাই তাহলে সেটা এরকমই হবে আলটিমেটলি। আমি সর্টিং এর সাথে ইন্ডেক্সিং এর পার্থক্যটা বোঝাতে চাচ্ছি আর কি তোমাদের। সো এটা হচ্ছে ধরো আমার আপাতত সর্টিং বাদ দিলাম। এখন ধরো আমি এখানে একটা নতুন কিছু অ্যাড করি, আমি আরেকটা নতুন কলাম, সরি কলাম না, আরেকটা নতুন রো অ্যাড করি। আমি আরেকটা নতুন রো যদি অ্যাড করি 5, ওর নাম হচ্ছে বব। ওর নাম হচ্ছে, আচ্ছা না বব না, হ্যাঁ ববই দিয়ে দিই, বিওবি, বব। আচ্ছা ও হচ্ছে ক্লাস ধরো 12। সো বব হচ্ছে ক্লাস 12। এখন আমি যদি সর্টিং করতাম আমাকে এই পুরো টেবিলটার জন্য আবার কোয়েরি রান করা, সর্ট করাইতে হতো। বাট ইন্ডেক্স এখন কি করবে দেখো, ইন্ডেক্স অটোমেটিক্যালি জানবে যে বব তো আসলে কোথায় বসে, এই যে এলয় এর পরে বব বসবে। ইন্ডেক্স অটোমেটিক্যালি ওর ইন্ডেক্স ফাইলে জিনিসটাকে ঠিকঠাক করে নিবে যে 5, বব, 12। তার মানে কি ইন্ডেক্স কিন্তু স্মার্ট, ইন্ডেক্স সর্টিং এর চেয়ে অনেক স্মার্ট। সে জানে যে আমার চেঞ্জ কোথায় করতে হবে এবং সে নিজের মতো করে চেঞ্জ করে নেয়। ইন্ডেক্সিংটা আমি একবার করলেই হয় এবং এতে আমার খোঁজাটা অনেক দ্রুত হয়ে যায়, বাট ইন্ডেক্স করতে অনেক 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 সময় লাগে। সর্টিং এর তুলনায় ইন্ডেক্সিং অনেক স্লো। তুমি যে কোনো কলামের সাপেক্ষে সর্ট করতে পারো, যে কোনো কলামের সাপেক্ষে ইন্ডেক্স করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আবার বইতে যাই। এই যে ডেটাবেসে খুঁজে বের করার জন্য দেখো ক্রিয়েট ইন্ডেক্স অন কোনো একটা কলাম, একাধিক কলাম করতে করা যেতে পারে, ঠিক আছে।
আমরা একাধিক কলামের জন্য ইন্ডেক্স তৈরি করতে পারি এবং ইন্ডেক্সের জন্য ইউজুয়ালি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দেয়া হয় না, ইন্ডেক্সটা অটোমেটিক্যালি করা যায়। আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি এখন তোমার আচ্ছা যদি কোনো ইন্ডেক্স আমরা আবার ডিলিট করে ফেলতে চাই তাহলে কি করব, ড্রপ ইন্ডেক্স, তাহলে আমাদের ওই ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা তো জানি যে ইন্ডেক্স করার সময় নতুন একটা ফাইল তৈরি করা হয় আর কি টেবিলের, সো ওই জন্য আমাদের ইন্ডেক্সে জায়গা লাগে আর কি। যখন আমরা কোনো ইন্ডেক্স নতুন করে করব, আগের ইন্ডেক্সটা ইউজুয়ালি যাতে আমরা মুছে ফেলি আর কি। সো ইন্ডেক্সের ইয়েটা আমরা একটু দেখে নেই কিভাবে করতে হয়। ক্রিয়েট ইন্ডেক্স, তারপরে ইন্ডেক্সের নামটা দিতে হয় যে এটা আমরা কি ইন্ডেক্স করতেছি, যাতে পরে এই ইন্ডেক্সের নামটা আমরা কেন দিই, যাতে পরে ডিলিট করার সময় ইন্ডেক্সটা ডিলিট করে ফেলা যায়। ইন্ডেক্স যেহেতু আলটিমেটলি তোমরা বুঝতে পারতেছো যে নতুন একটা টেবিল, ইন্ডেক্স মানে হচ্ছে নতুন একটা টেবিল, টেবিলের তো ইউজুয়ালি নাম দিতে হয়, এজন্য আমাদের ইন্ডেক্সের একটা নাম দিতে হয়। এই ইন্ডেক্সের নামটা দিলাম, কোন কলামের উপর ইন্ডেক্স করব, স্টুডেন্ট কলামের উপর ইন্ডেক্স করব, সরি স্টুডেন্ট টেবিলের উপর ইন্ডেক্স করব, কোন কলামের উপরে, ক্লাস। একাধিক টেবিলের উপরে যদি ইন্ডেক্স করতে হয় তাহলে কমা দিয়ে দিব, ক্লাস তারপরে ইয়ে, তোমরা তো জানো যে একাধিক টেবিলের উপরে কিভাবে সর্ট করছে, ওভাবেই আমরা ইন্ডেক্স করব। ওকে, তাহলে মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। কারো কি ইন্ডেক্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ইউনিক ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলি। সো ইউনিক ইন্ডেক্স জিনিসটা হচ্ছে যে একই ডেটা যেন ডেটাবেজে একাধিকবার না ঢুকে সেটা এনশিওর করার জন্য। এটা ইউজুয়ালি সেই সবে কাজ করা হয় যেগুলোতে প্রাইমারি কি যেসব টেবিলে ইউজ করা হয় না আর কি, সেসব টেবিলের জন্য এটা কাজে লাগে। বাট ইউজুয়ালি আমরা প্রাইমারি কি ইউজ করি, এজন্য এই জিনিসটা আর প্রয়োজন হয় না আমাদের। এই ইউনিক ইন্ডেক্সটা কিভাবে কাজ করে, অনেকটা প্রাইমারি কি এর মতো কাজ করে। যদি তুমি একই প্রাইমারি কি দুইজনের জন্য দিতে চাও যেরকম এরর দেখায়, এখানেও সেম ইন্ডেক্স যদি দুইজনের জন্য হয়ে যায় তখন এরর দেখাবে আর কি। যেই টেবিলের উপর তুমি ইন্ডেক্স করবা ওই টেবিলে যদি একই ভ্যালু একাধিকবার চলে আসে তখন এরর দেখাবে, এই হচ্ছে কথা। এটা আলাদা কিছু না, এটা জাস্ট প্রাইমারি কি দিয়ে আমরা অলরেডি করে ফেলতে পারি। ইন্ডেক্স ডিলিট করা হয় কিভাবে, ড্রপ ইন্ডেক্স। আচ্ছা এবার একটু আবার আমরা যাই, বলছিলাম না একদম লাস্টে দেখাবো যে টেবিল কিভাবে ডিলিট করে। আসো আমরা একটু টেবিল ডিলিট করাটা দেখে ফেলি। তো টেবিল ডিলিট করা হচ্ছে এই ড্রপ স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। সো আমরা ড্রপ টেবিল, টেবিলের নাম শেষ, এটা দিয়ে একটা পুরো টেবিল ডিলিট করে ফেলা যায়। ওকে, এখন আমাদের ছোট কিছু জিনিস বাকি আছে। এই জিনিসগুলো হচ্ছে ডেটা সিকিউরিটি, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে যে একটা ডেটাবেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা ডেটাবেসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেমন ধরো তোমাদের যত জায়গার আইডি পাসওয়ার্ড আছে সব কিন্তু একটা ডেটাবেসে স্টোর করা থাকে। এখন ধরো গুগলের ডেটাবেসটা আমি চালাই, আমি গুগলের ডেটাবেসের ধরো কাজ করি, এখন আমার তোমার সাথে জেদ আছে, আমি এখন কি করবো, ওই ডেটাবেসে ঢুকে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার সবকিছু হ্যাক করে তোমার কাছে টাকা চাবো, যে আমাকে টাকা দাও, নাহলে আমি তোমার হচ্ছে সবকিছু লিক করে দিব, এরকম। এটা যেন কেউ না করতে পারে, এর জন্য ডেটার খুব সুন্দর সিকিউরিটির ব্যবস্থা থাকে আর কি, যাতে তোমার ডেটা অন্য কেউ দেখতে না পারে। এনক্রিপশন জিনিসটা তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এনক্রিপশন কি? এনক্রিপশন হচ্ছে যে ধরো তুমি কোথাও লিখতে চাও 1 2 3, বাট 1 2 3 লিখলে তো যে কেউ দেখলেই বুঝতে পারবে 1 2 3। এখন তুমি 1 2 3 লেখার বদলে কোন জায়গায় লিখে দিলে হচ্ছে এ বি সি। তুমি এ কে ইউজ করলা 1 হিসেবে, বি কে ইউজ করলা 2 হিসেবে, সি কে ইউজ করলা 3 হিসেবে। কেউ যদি না জানে যে তুমি এখানে আদৌ 1 2 3 লিখছো, এই জন্য তখন তার জন্য বোঝা অনেক কঠিন হয়ে যাবে যে তুমি অ্যাকচুয়ালি এখানে কি লিখছো, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে এনক্রিপশন। কোনো একটা জিনিসের বদলে যখন আমরা কোড ইউজ করি, কোড ইউজ করে অন্য কিছু ব্যবহার করি যাতে বোঝা না যায় যে অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এনক্রিপশন আর কি। এটা খুবই এই জিনিসটা কোথায় লিখবো? এটা তুমি, আমি তোমাকে বলি দেখো, এখানে এগুলা ফাংশন থাকে, আমরা সিতে মনে আছে ফাংশন লিখতাম, জি ভাইয়া। ওরকম এটার জন্য ফাংশন থাকে অনেক বড় বড় সফটওয়্যার, এটা তোমার লিখতে হয় না, ওইগুলা সফটওয়্যার ইউজ করে করা হয় আর কি। এন্ড তুমি যদি নিজে নিজে করতে চাও তাহলে তো তুমি নিজের মাথার মধ্যে রুল গুলো মনে রাখলেই পারো। বুঝতে পারছো? জি ভাইয়া।
আচ্ছা, এগুলো so কি মানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করবো, মানে কি হিসেবে ইউজ করবো আর কি এগুলো? এইগুলো ইউজুয়ালি পাসওয়ার্ডে করা হয় আর কি। পাসওয়ার্ডে কেন করা হয় তোমাদেরকে বুঝাই দেখো। তো তোমার ধরো পাসওয়ার্ড হচ্ছে ধরো 112233 এরকম ধরো কোন একটা তোমার পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড। এখন আমি যদি এইটাই কোন একটা ডেটাবেসে রেখে দিই, ধরো যে এরকম করে টেবিল দিয়ে আইডি হচ্ছে এত, পাসওয়ার্ড হচ্ছে এত, কেউ যদি কখনো ডেটাবেসটার অ্যাক্সেস পায় তাহলে তো সে তোমার আইডি পাসওয়ার্ড সব দেখে নিবে। এজন্য আমি 112233 এটা রাখবো না, আমি ধরো রাখলাম হচ্ছে এরকম যে ড্যাশ এরকম ধরো ড্যাশ ড্যাশ স্টার স্টার স্ল্যাশ স্ল্যাশ এরকম কিছু একটা রাখলাম। আমি বোঝাচ্ছি যে ড্যাশ মানে 1, স্টার মানে 2, স্ল্যাশ মানে 3। এটা যে না জানবে এই জিনিসটা তার জন্য বোঝা অনেক কঠিন যে এখানে ড্যাশ মানে কি, স্টার মানে কি, স্ল্যাশ মানে কি। তো আমি জিনিসটাকে এইভাবে রাখতেছি। এতে কেউ যদি কখনো এই ডেটাবেসটা দেখতে পায়ও তাও সে বুঝতে পারবে না যে এই পাসওয়ার্ডটা আসলে কি। এই জিনিসটাকে বলা হয় হ্যাশিং। হ্যাশিং মানে কোনো একটা ডেটার জন্য ওই এক্সাক্ট জিনিসটা না লিখে অন্য কিছু একটা লেখা আর কি, যাতে কেউ না ভাই বুঝতে জিনিসটা পারে। বানানো হয় কিভাবে? এটা বানানোর জন্য অনেক বড় বড় অ্যালগরিদম আছে ভাইয়া। এই ক্রিপ্টোগ্রাফি হচ্ছে পুরা কম্পিউটার সায়েন্সের আলাদা একটা ফিল্ড। এই ফিল্ডের উপরে কোটি কোটি টাকা খরচ করা হয়। কিভাবে বানানো হয় সেটার উপরে তোমার 50-60 হাজার বই আছে। সো আমি এখন আসলে তোমাকে ওইগুলা ডিটেলস বলতে পারতেছি না, বাট খুবই সিম্পল। যে আমি এখন যেভাবে তোমাকে দেখালাম এটা একটা ওয়ে হইতে পারে বানানোর। এর ছাড়া অনেক কমপ্লেক্স ওয়ে থাকতে পারে, যে আমরা ধরো কোনো একটা লেটারের বদলে অক্ষর ইউজ করবো, অক্ষরের বদলে লেটার ইউজ করবো, এই জিনিসটাও হইতে পারে। সো এক একটা জায়গায় এক এক রকম ভাবে বানানো। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে আমরা কোনো একটা কোনো একটা মেইন মেসেজ, এটা তো হচ্ছে ধরো আমার মেইন মেসেজ 112233, এটা হচ্ছে আমার মেইন ডেটা। এটা থেকে যে এই জিনিসটা প্রিপেয়ার করলাম, এটাকে বলা হয় এনক্রিপ্ট করা। ডেটাটাকে এনক্রিপ্ট করা মানে ডেটাটাকে তালা মেরে দেওয়া, যাতে যার কাছে শুধুমাত্র চাবি থাকবে, যে জানবে কিভাবে এটা পড়তে হয়, সেই যাতে শুধুমাত্র পড়তে পারে। এখন এইটা থেকে যখন আমি আবার আমার অ্যাকচুয়াল ডেটাটা উদ্ধার করব, সেটাকে বলা হয় ডিক্রিপ্ট করা। এটা ইউজুয়ালি কিভাবে করা হয়, একটা পাসওয়ার্ড সেট করা হয়। যে পাসওয়ার্ডটা এন্টার করবে শুধুমাত্র সেই পাসওয়ার্ড দিয়েই এই জিনিসটাকে ডিক্রিপ্ট করা যাবে, একটা স্পেশাল পাসওয়ার্ড দিয়ে। যাদের কাছে পাসওয়ার্ড থাকবে তারা ডিক্রিপ্ট করতে পারবে, যাদের কাছে পাসওয়ার্ড থাকবে না তারা ডিক্রিপ্ট করতে পারবে না। এভাবে করে জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয়। এটা শত্রুপক্ষের চোখ এড়িয়ে যখন কোনো ডেটা পৌঁছানো লাগতো তখন এইভাবে কাজ করা হতো। আগেকার দিনে চিঠিতেও এরকম করা হইতো। ধরো চিঠিগুলো এইভাবে লেখা হইতো যে অক্ষরগুলো হচ্ছে লেটার, লেটারগুলো হচ্ছে অক্ষর, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তো এনক্রিপশন দুই ধরনের হয়, একটা হচ্ছে সিমেট্রিক কি এনক্রিপ্ট, একটা হচ্ছে এসিমেট্রিক কি এনক্রিপ্ট। সো সিমেট্রিকে যেটা করা হয়, একটা হচ্ছে যেটা বললাম একটা বিশেষ কি থাকতে হবে। এই কিটা তোমার কাছেও থাকবে, ওর কাছেও থাকবে। এই কিটা ব্যবহার করে তুমি এনক্রিপ্ট করবা, এই কিটা ব্যবহার করে ডিক্রিপ্ট করবে। এটার একটা উপায় হইতে পারে এরকম, যে ধরো তুমি ডাটা পাঠাইতে চাচ্ছ 1234, তোমার কি হচ্ছে 50,000 বা 50,123। তুমি এইটার সাথে এইটা গুণ করবা, এইটার সাথে এইটা গুণ করার পরে একটা অনেক বড় সংখ্যা হবে না, তুমি বড় সংখ্যাটা পাঠাবা। এখন ও তো জানে যে সংখ্যাটা কি, এজন্য ও ভাগ দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারবে। বাট যে জানে না সংখ্যাটা কি, তার জন্য তো অনেক 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 পসিবিলিটি হইতে পারে না। তো এইটার সাথে এটা কত কিছু গুণ দিলেই তো এটা, তো সে তো আর বুঝতে পারতেছে না যে কোন ডেটাটা তুমি অ্যাকচুয়ালি পাঠাইছো। এই জন্য এটা হচ্ছে এই মানে ধরো সিমেট্রিক কি, আমার কাছে যেই কি থাকে ওর কাছেও একই কি থাকে। সো এটা এক একজনের জন্য হ্যাঁ এক এক ওর কাছে রকম। বলতে কার কাছে মানে যে কার এই কাছে ডেটা বলতে বোঝানো হচ্ছে? আমি যার কাছে ডেটাটা পাঠাইতে চাই, ধরো আমি এখান থেকে আমেরিকায় আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছে একটা ডেটা পাঠাইতে চাচ্ছি। তো মাঝখান দিয়ে ধরো আমি নর্থ কোরিয়া হয়ে যাব, তো নর্থ কোরিয়াতে স্পাই আছে, ওরা ডেটাটা দেখে ফেলতে পারে। ওদের কাছে এই কিটা থাকবে না, এজন্য ওরা বুঝতে পারবে না যে ডেটাটা কি। বাট আমার ফ্রেন্ডের কাছে কিটা থাকবে, আমার ফ্রেন্ড বুঝতে পারবে ডেটাটা। এবার বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো এখন এসিমেট্রিক যে ক্রিপ্টোগ্রাফি আছে, এসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে একই কি ইউজ করা হয় না। এনক্রিপশনের জন্য একটা কি ইউজ করা হয়, যে কিটা সবাই জানে, সবাইকে বলে দেওয়া হয় যে কিটা হচ্ছে এরকম। বাট ডিক্রিপ্ট করার জন্য এক একজনের কি এক এক রকম।
ধরো যে যে পাবে ডেটাটা তার জন্য এক একটা কি এক এক রকম, তাই তোমার কাছে যদি এনক্রিপশন কি থাকেও কোনো লাভ নাই, যে রিসিভ করবে তার কাছে যে কিটা আছে শুধুমাত্র সেই কিটা ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করা যাবে। এজন্য তোমার কাছে যদি একটা কি থাকে ওই কি দিয়ে তো কোনো লাভ নাই, ওই কি দিয়ে তুমি কিছুই করতে পারবে না। তাহলে তোমার যদি কোনো মেসেজ ডিক্রিপ্ট করতে হয় তোমার এই পাবলিক কিটাও জানতে হবে, তোমার নিজের কিটাও জানতে হবে। এখন ধরো তুমি আমি আছি, এখন আমি একটা ডেটা কাউকে পাঠাইলাম, ধরো আমি এখান থেকে ডেটা অমিতকে পাঠাইলাম, এখন তোহা ভুলক্রমে অমিতের কিটা দেখে ফেললো, এখন দোহা অমিতের কিটা দেখে অন্য কারোটা একই কি দিয়ে ডিসাইফার করার চেষ্টা করলো, কোনো লাভ নাই। এক একজনের জন্য ডিক্রিপ্ট করার কি এক এক রকম, এনক্রিপশনের যে কিটা আছে ডিক্রিপশনের কি এক একটার জন্য আলাদা, তাই তুমি অন্য কারো কি দেখলেও কোনো লাভ নাই। এটা এই জিনিসটাই এভাবে লেখা আছে। আর ডিবিএমএস এর বৈশিষ্ট্য যা লেখা আছে তা হচ্ছে মোটামুটি তোমরা পড়তেই পারবা। আর ডিবিএমএস এর ব্যবহার আসলে এটা তো সমাজ বিজ্ঞান টাইপের, অনেক জায়গায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে তো আর আলাদা করে বলার কিছু নাই। সরকারি প্রতিষ্ঠানে অনেক ডেটাবেস আছে, বাংলাদেশের নাগরিকদের তথ্য, তোমার স্কুলে তথ্য থাকে, এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন ফি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার। সিকিউরিটির জন্য কোনটা উন্নত? হ্যাঁ, সিকিউরিটির জন্য বর্তমানে তো মোটামুটি ইউজ করা হয়, এসিমেট্রিক যেটা আছে সেকেন্ডটা, এটা খুবই ভালো, এটা বেশি উন্নত। আচ্ছা ঠিক আছে, পার্থক্য করতে বলে কিভাবে করব? যদি পার্থক্য করতে বলে তুমি বলবা যে সিমেট্রিকের জন্য প্রেরকের যে কি আছে প্রাপকেরও এই কি আছে, এবং এটা হচ্ছে গোপন কি, দুজন এক একই ব্যবহার করে। বাট এসিমেট্রিকের জন্য এনক্রিপশনের জন্য একটাকে ইউজ করা হয়, ডিক্রিপশনের জন্য আরেকটাকে ইউজ করা হয়। এনক্রিপশনের কিটা পাবলিক, ডিক্রিপশনের কিটা প্রাইভেট, এবং এক একজনের জন্য এক এক রকম। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য আসবে কিন্তু সর্টিং এবং ইন্ডেক্সিং এর। এটার পার্থক্যটা মাহবুবুর রহমান স্যারের বইতে খুবই সুন্দরভাবে অনেকগুলো পার্থক্য দেয়া আছে, এখান থেকে একটু পড়ে নিই। আমার মতে এটা একটু তাহলে চ্যাপ্টার শেষ এটা? হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টার শেষ। তাহলে এক্সাম নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ, অবশ্যই বলো এক্সাম নিয়ে কি কথা? আজকে তো 1 তারিখ, এই মাস শুরু আজকে, তার মানে এই মাসে আমরা 4টা সপ্তাহ পাবো। ইয়াপ। তাহলে এই 4টা সপ্তাহ আমরা মানে চাচ্ছিলাম যে 4টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এক্সাম দিতে, মানে 3, 4, 5, 6 মানে 4 উইকে 4টা এক্সাম। তোমরা এক্সাম দিতে যাচ্ছ কি সিকিউ নাকি এমসিকিউ? আমি রেকর্ডিংটা অফ করে দিই, দাঁড়াও।